আতিক ভাই কি আছে আপনার কাছে? আর 3টা প্রশ্নের উত্তর আপনি। না, ওই যে আপনার এই গত বুধবার আর কি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আর কি পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জেই হার্ট কংগ্রেসের মার্কিন সামরিক বাহিনীর ওই $25 বিলিয়ন ব্যয়ের কথা জানিয়েছে, এবং তিনি আর্মড সার্ভিসেস কমিটিকে তিনি আরো জানান এই ব্যয়ের একটা বড় অংশ অস্ত্রশস্ত্রের পিছনে ব্যয় হয়েছে, এবং কিছু খরচ হয়েছে রক্ষণাবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ঠিক করার জন্য। কিন্তু যুদ্ধের সুনির্দিষ্ট ব্যয় কত তা নিয়ে আইন প্রণেতাদের মধ্যে ধোঁয়াশা ছিল, এবং কংগ্রেস যখন 2027 সালের অর্থবছরের জন্য ট্রাম্পের $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্রস্তাব নিয়ে পর্যালোচনা করছেন, তখনই এগুলো রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। কিন্তু তো ওই আপনি যেটা বলতেছিলেন যে নেতানিয়াহু ইয়েতে যাবে আর কি, এই ওয়াশিংটন সফরে যাবে, তো এইটা আসলে এই মুহূর্তে তো ট্রাম্পের চীন সফর সামনে, তো ঠিক এই সময় নেতানিয়াহু তবে অবশ্য তারিখটা ওয়াশিংটন বা ইসরায়েলের পক্ষ থেকে কনফার্ম করা হয়নি, এটা কি চীন সফরের আগে না পরে। আমার ধারণা যে এটা চীন সফরের পরেও হতে পারে, কারণ যাতে চীন থেকে যদি ধরেন ট্রাম্পের মাথা চেঞ্জ হয়ে যায়, সেইটাকে আবার লাইনে আনার জন্য নেতানিয়াহু ট্রাম্পকে সাইজ করবে, মানে ওই যে অ্যাপিস্টন ফাইল নিয়ে যাবে আর কি দেখা করতে, সে যেটাই হোক একটা। তো আমার ধারণা আর কি এটা পরে হইতে পারে, আগেও হইতে পারে। তো যাই হোক, তো ট্রাম্প কিন্তু আবার ওই যে এদিকে আরেকটা জিনিস আপনার ইসরায়েল আর লেবাননের মধ্যে একটা সমঝোতার চেষ্টা চালাচ্ছেন তাদের বক্তব্য অনুযায়ী। কি সমঝোতা এটা তো আমরা দেখতেই পাচ্ছি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যে নেতানিয়াহু আর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে একটি বৈঠকের চেষ্টা করবেন তিনি, এবং লেবানন আর ইসরায়েলের মধ্যে কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, এবং ট্রাম্প যদিও চেষ্টা করছেন কিন্তু এর মধ্যেই লেবাননের প্রেসিডেন্ট কিন্তু নেতানিয়াহুর সাথে কথা বলতেও অস্বীকৃতি জানান। আচ্ছা, এখানে একটা দর্শক লিখেছিলেন যে লেবাননের প্রেসিডেন্ট যে জোসেফ আউনে, ওনার সম্বন্ধে কিছু জানতে চান, আপনি যদি কিছু বলতেন। আসলে লেবাননটা হইলো একটা চমৎকার এলাকা। লেবাননের রাজধানী বৈরুতকে বলা হয়তো একসময় প্রাচ্যের প্যারিস, এবং প্যারিসের মতোই এই নগ্নতা, মাদক এবং এইগুলো ছিল আর কি। তো যাই হোক, ভূমধ্যসাগরীয় দেশ লেবানন, এইখানে কিন্তু আপনি জানেন যে লেবাননের তরুণীদের চোখ কিন্তু মার্বেল ব্লু। আচ্ছা, পৃথিবীর কয়েকটা জায়গায় সিরিয়ান নারী পুরুষ, বিশেষ করে নারীদের নিয়ে আমরা আলোচনা, সিরিয়ান নারী পুরুষ, জর্ডান এবং লেবানন আর ফিলিস্তিন, এই 4টা অঞ্চলের নারী পুরুষদের চোখ মার্বেল ব্লু, এবং এদের এই আরবদের ভাষার সাথে অন্য আরব মানে মিশর, মানে আরবির 3টা স্ট্যান্ডার্ড ধরা হয়। একটা হলো মিশরের কায়রো স্ট্যান্ডার্ড, আরেকটা বাগদাদ স্ট্যান্ডার্ড, আরেকটা হলো বৈরুত স্ট্যান্ডার্ড। আমাদের বাংলা যেমন কলকাতার বাংলা একরকম, ঢাকার বাংলা একরকম, আবার আগরতলার বাংলা একরকম, পশ্চিমবঙ্গে তো এরকম ওই আরবির ভাষাগুলোও 3 ধরনের টান আছে আলাদা আলাদা। তো বৈরুতে হলো সাহিত্যের ভাষা বলা হয় যে স্পেসিফিক। তো এই বৈরুতের এদের চোখ মুখ এগুলা নীল কেন, এটা আপনার বুঝতে হবে। আমরা যে রোমান সাম্রাজ্যের কথা বলি, সেই রোমান সাম্রাজ্যের এক সময় এই সেন্টার ছিল আপনার এই সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই অঞ্চলটা, যার ফলে ইটালিয়ানরা বা ইটালিয়ান বংশোদ্ভূত ওই রোমান সাম্রাজ্যের শাসক গোষ্ঠীর একটা বড় অংশ এই অঞ্চলে বসবাস করতেন। তাদের সাথে আরবদের হাজার হাজার বছর আগের পুরনো ঘটনা, বিয়ে শাদী, নানান সংস্করণ, ইসলামের আগেই বিয়ে শাদী হওয়ার ফলে এই অঞ্চলের মানুষের চেহারা, নাক, যেমন নর্মাল আরবদের বডি টডি দেখবেন একটু থ্যাবড়ানো টাইপের, মোটা টোটা, নাকটা মোটা, চেহারাটা মোটা, কিন্তু ফিলিস্তিন, সিরিয়া, লেবানন এই এলাকার আরবদের দেখবেন খুবই পলিশ, স্লিম ফিগার, নাকগুলো চিকন খাড়া, গ্রিকদের মতো। মানে রোমান আর আরব রক্তের মিশ্রণের ফলে এই এলাকাটার মানুষের এই ভিন্ন কালার, চোখগুলো নারীদের চোখ মার্বেল ব্লু, হ্যাঁ, মানে খুবই সুন্দর লাগে। তো আর লেবাননটা স্পেশালি এই এলাকার কেন্দ্র। লেবাননের জনসংখ্যার আপনি জানেন যে একটা শিয়া, মুসলমানদের মধ্যে শিয়া অংশ একটা 33%, আবার সুন্নি অংশ একটা 33%-এর মতো, আর যে 33-34% এটা হলো খ্রিস্টানদের মধ্যে আবার 2 ধরনের, একটা মেরোনাইট খ্রিস্টান আর একটা ক্যাথলিক খ্রিস্টান। তো যাই হোক, এইটা তো এক সময় ফরাসিরা এই এলাকা দখল করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই মনে হয়। তো পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন তারা এইসব এলাকাগুলো ছেড়ে যায়, তখন এই ফরাসিরা করে কি এই এলাকায় একটা প্যাচ লাগাই দেওয়া যায় যে প্রেসিডেন্ট হবেন খ্রিস্টান, আচ্ছা, হ্যাঁ, প্রধানমন্ত্রী হবেন সুন্নি মুসলমান, স্পিকার হবে শিয়া মুসলমান, হ্যাঁ, আবার ওই যে সেনাবাহিনী প্রধান হবে সুন্নি মুসলমান, বা নেভি প্রধান হবে খ্রিস্টান, এয়ারফোর্সের প্রধান হবেন শিয়া, এইরকম।
মানে জাতিগত ভিত্তিতে এলাকার মধ্যে একটা স্থায়ী ক্যাচাল তৈরি করে দেওয়া যায়। এবং এই ক্যাচালের কারণেই আপনি দেখবেন লেবাননে যতদিন স্বাধীন, ওখানকার ক্ষমতা তো প্রেসিডেন্টের বেশি। লেবাননের যদি আপনি প্রধানমন্ত্রিত্ব বা যদি প্রেসিডেন্সিয়াল, ওখানে একটা ব্যালেন্স আছে। মানে Balance. আমাদের মতো যে প্রেসিডেন্ট একরকম পাওয়ারলেস, Powerless. প্রধানমন্ত্রীর সব ক্ষমতা, ওদের এরকম না। প্রেসিডেন্টের বেশ কিছু ক্ষমতা আছে, প্রধানমন্ত্রীর বেশ কিছু ক্ষমতা আছে, মানে ব্যালেন্স করে ওরাই। ফরাসিরা এখানে যাওয়ার আগেই সবার সাথে একটা ব্যালেন্স করে দিয়ে যায়। তো এই প্রবলেমের কারণে কিন্তু এখন দেখেন যে লেবাননে স্থায়ী সরকার বানানো কঠিন হয়ে যায়, কারণ আপনার 33% নিয়ে তো আপনি সরকার গঠন করতে পারবেন না। আবার ওদের গণতন্ত্রের সিস্টেম কিন্তু আমাদের মতো না যে 100 জনের মধ্যে 33 জন আপনারা ভোট দিচ্ছে, তার মানে ম্যাক্সিমাম তো আপনারা ভোট দেন। তো ওদের সিস্টেম হইলো অন্য, 51% আপনারা ভোট দিতে হবে, আপনার পক্ষে থাকতে হবে। জি রাইট, 51% না হইলে মানে মেজরিটি আপনার পক্ষে থাকতে হবে, অল্প কিছু লোক আপনার পক্ষে, বিষয়টা এরকম না। তো যার ফলে লেবাননে কিন্তু এই একটা, আর লেবাননে ধরেন এই খ্রিস্টান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান থাকলেও ঐতিহাসিকভাবে যেহেতু তারা ভিন্ন ভিন্ন জাতি একসাথে থাকে, তাদের মধ্যে একটা হারমোনি ছিল। আচ্ছা, কিন্তু অতি সম্প্রতি গত 15-20 বছরে এইটা বেশি নষ্ট করে দিয়েছে। এবং সৌদি আরব স্পেশালি, ওই যে একজন মুসলমান প্রধানমন্ত্রী ছিল, নামটা ভুলে গেলাম, কিছুদিন আগে, ইয়াং, তার বাবাকে ওই যে মেরে ফেললো যে, জি 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 জি। হ্যাঁ, কি ফুয়াদ আল কি যেন নামটা, ও তাকে মেরে ফেলার পরে এ হইলো আবার সুন্নি মুসলমানদের কমান্ডিংটা করে। আবার এই যে প্রতিরোধ গোষ্ঠীর যে জি। গ্রুপটা, এরা হইলো আবার শিয়া মুসলমানদের কাভারিং করে। আবার খ্রিস্টানদের একটা অংশ, জেনারেল আউন, সে কিন্তু আবার শিয়া মুসলমানদের সাথে থাকে। আচ্ছা, হ্যাঁ, আবার খ্রিস্টানদের আরেকটা অংশ হলো সুন্নিদের সাথে থাকে। তো একটা অদ্ভুত অদ্ভুত সমীকরণ, যার ফলে গত মাঝখানে দেখবেন আপনি 3-4 বছর লেবানন কিন্তু প্রেসিডেন্ট বিহীন ছিল। মানে কেউ সিদ্ধান্তে আসতে পারতেছিল না কাকে প্রেসিডেন্ট বানাবে, যার ফলে আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন, নতুন প্রেসিডেন্ট বানাইতে পারেন নাই। তো এইটা হলো অবস্থা আর কি। তো আর এখন যে প্রেসিডেন্ট জোসেফ আউন, ইনি কিন্তু এক সময় এই প্রতিরোধ যোদ্ধাদের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন। এবং এক সময় আবার অদ্ভুত ব্যাপার, এই জেনারেল, এই আউনও কিন্তু একজন জেনারেল সেনাবাহিনীর। এবং আপনার খেয়াল করতে হবে, এই যে আমরা মুসলমান টুসলমান বলি অনেক সময়, লেবাননে কিন্তু এক সময় খ্রিস্টান মুসলমান ফাইট হচ্ছিল, তখন কিন্তু এই প্রতিরোধ যোদ্ধারা ছিল না। তখন এই সব মুসলমান এক গ্রুপে, খ্রিস্টানরা এক গ্রুপে। এই খ্রিস্টান গ্রুপের নেতৃত্ব দিতেন জেনারেল আউন, এবং এই জেনারেল আউনকে ট্যাঙ্ক পর্যন্ত সরবরাহ করছিলেন এই সাদ্দাম হোসেন। আচ্ছা, খ্রিস্টানদের, হ্যাঁ, এই আমাদের লোকেরা সাদ্দামকে নিয়ে এইভাবে বাংলা। পরবর্তীতে আপনারা যখন অ্যারেস্ট হলেন, এরপরে না, আগে আরো কথা আছে। আচ্ছা, এরপরে সে তো খালি 3টা আল্লাহু আকবার লাগায় ক্ষান্ত হয় নাই, সে করলো কি, আবার ধাপ কইরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাজারে গিয়ে মুনাজাতের একটা ছবি, এইটা আমাদের আদার প্রোডাক্ট সবাই ছাপাই দিল, সব লোক, রিকশাওয়ালা, রিকশায়, গ্রামের সাধারণ মানুষ ঘরে, আরে বড় পীরের দরগায় গিয়ে মুনাজাত করতেছে, এর চেয়ে ভালো মুসলমান, কিন্তু এর চেয়ে খারাপ মুসলমান আর হয় না। সে তো আল্লাহতেই বিশ্বাস করতো, সে বিপদে পড়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলা করছে। এবং বাংলাদেশের একটি পত্রিকা এই ক্ষেত্রে খুব ভূমিকা রাখছে সেই সময়। হ্যাঁ, তো এই যে মানুষরা এইভাবে বিভ্রান্ত করছে, তো ঠিক এই জেনারেল আউনকে পর্যন্ত এই সাদ্দাম মুসলমানদেরকে মারার জন্য ট্যাঙ্ক, অস্ত্র শস্ত্র সরবরাহ করতো। কারণ কি, সে তখন ওই যে রাশিয়ানদের সাপোর্টে ছিল সাদ্দাম, হ্যাঁ, আবার আউনরাও রাশিয়ানদের সাপোর্টে। ঠিক এই লাইনগুলো দিয়ে এরা এইভাবে। তো আমাদের এই ঐতিহাসিক আগের লাইনগুলো বুঝতে হবে, যে হুট করে একজন লোকরে দেখলাম বাংলাদেশের মানুষ খুব সহজে বিভ্রান্ত হয়ে যায়, একজন লোক বিসমিল্লাহ বলছে, বলে আলা সে কত ভালো মানুষ, কিন্তু ইতিহাসটা জানতে হবে, তার ব্যাকগ্রাউন্ড তো জানতে হবে, এই লোকটা আগে কি করছিল। তো এই হলো জেনারেল আউনের হিস্ট্রি আর কি। তো সে কিন্তু মাঝখানে এই আপনার এই যে প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন নিয়েই কিন্তু এখন সে ক্ষমতায় আসছে, যার ফলে সে আসলে ওই ইচ্ছা করলেই সৌদি লাইনেও যাইতে পারে না, আবার এদিকে ইসরায়েলের সাথেও মিলে যেতে পারে না। তো এই হলো অবস্থা। পাকিস্তানের কথা আমরা, আর এদিকে শাহবাজ শরীফ কিন্তু ওই যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া পোস্টে জানিয়েছেন যে আমাদের ব্যাপক প্রচেষ্টার কারণে যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো হয়েছে, যা এখনো চলছে মানে কি, 1 মে, মানে আজকে তো 30 তারিখ, আগামীকাল পর্যন্ত আর কি। তো আগামীকাল পরে আবার কি দেখা যাবে। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেছেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে কোনো ঘাটতি রাখা হবে না। তো এটা সময়ই বলে দেবে কি ঘাটতি থাকে কি না থাকে। আর এদিকে হোয়াইট হাউস জানিয়েছে আলোচনা, তারা বলতেছে আবার যে আলোচকরা ইরানিদের সাথে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তার মানে আমেরিকা যে একটা কিছু চাচ্ছে, কোনোভাবে বেরোতে চাচ্ছে, এইটা তার প্রমাণ। এবং তারা তো উল্টাপাল্টা কথা বলে, তারা বলে যে যুদ্ধের মধ্যে ইরান তাদের আসলে নেতৃত্ব নিয়ে সৃষ্ট পরিস্থিতি সামাল দিয়ে হিমশিম খাচ্ছে, এই জন্য তারা আলোচনায় আসতেছে না।
হ্যাঁ, হোয়াইট হাউসের মুখপাত্র যিনি এই যে আলা কেনি, ইনি বলেছেন ট্রাম্প ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করবেন যেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রাধান্য পাবে। তো এইটা তো সে বলতেই পারে, এটাই ইরান স্বাভাবিক। যেটা হামলা করতেছে এইতে আপনার ওয়াশিংটনে, এই হ্যাঁ, ধরনের এরকম একটা ভাব। তারপরে লেবাননের এই যে ইসরায়েলি যে সেনাপ্রধান, লেবাননে তারা যেসব এলাকায় তাদের আর্মি ঢুকে গেছে সেরকম একটা এলাকায় সফরে গেছে, গিয়া বলছে যে না, ইরানে কি লেবাননের সাথে যুদ্ধবিরতি আমাদের নাই, আমরা যুদ্ধ চালিয়ে যাব। এই এটা সেই তো কি। অথচ 12 দিনের তো যুদ্ধবিরতি তারা ছিল। হ্যাঁ, তারপরে তো তো এখন এগুলা বলতেছে। তো তারা বলতেছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে যেভাবে, মানে উনি ইয়াল জামির আর কি সেনাপ্রধান, বলছেন যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। হ্যাঁ, উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে, সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস ও তাদের খুঁজে বের করে নির্মূল করতে হবে। মানে তারা আসলে সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস করবে, এইটাই বলতে চাচ্ছে। আর আরেকটা খেয়াল করবেন যে ওয়াশিংটন পোস্ট কিন্তু এই একটা নতুন তথ্য দিয়েছে যে মার্কিন কর্মকর্তাদের বলাতে, সেখানে বলতেছে যে এই যে এখানে যে আছে ইরানের পাশাপাশি ইউএসএস জেরাল্ড ফোর্ড, এটা মেরামতের জন্য যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে। তার মানে এটা যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটা তো আর অস্বীকার করে না, এবং তারা বলতেছে এটাতে বড় ধরনের মেরামত প্রয়োজন। তো সেই জায়গায় তারা ওই যে শাহেদ 136-এর মতো দেখতে কামিকাজির আরেকটা মডেলের ড্রোন, এটার নাম দিচ্ছে আরাস, সেইটা প্রদর্শন করছে, এবং সেইটা হলো একমুখী, মানে অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো আর কি। ক্ষেপণাস্ত্র তো আপনি এক জায়গায় টার্গেট করে মেরে দিলেন, আর ড্রোনের বিষয়টা তো বুঝেনি, আপনি নিয়ন্ত্রণ করা যায়, টার্গেট অন্য জায়গায়ও ফিরে দেওয়া যায়। তো এগুলো হলো ইরানের নতুন প্রজন্মের অস্ত্র। তো এগুলা দেখা যাক কি হয়। আর আরব আমিরাত তো শুধু পাকিস্তানের যে সাইজ করতেছে আর্থিক দিকে তাই না, তারা এখন ওই অনেককে ডিপোর্ট করে দিচ্ছে, অনেক পাকিস্তানিকে আরব আমিরাত থেকে, যারা একটু ইরানের পক্ষে পোস্ট একসময় যখন ইরানের কে করেছে, হ্যাঁ, যারা এবং যাদের ওই যে ফেসবুক ঘেটে আহলে বাইতের প্রতি তাদের ভালোবাসার নিদর্শন। আহলে বাইত মানে হলো, এই শব্দটা আমাদের যে খুব কম পরিচিত, নবী পরিবার, নবীর পরিবারকে বিশেষভাবে, নবীর আবার সব স্ত্রী না, একদম স্পেসিফিক করে দিয়েছে, হযরত খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের ঔরস হযরত ফাতিমা, হযরত আলী, হাসান হোসেন, এই গ্রুপটাকে নবী পরিবার বা আহলে বাইত বলা হয়। তো এই আহলে বাইতের প্রতি কোনো যদি ভালোবাসার ফেসবুক, তাদের প্রতি কোনো পোস্ট দেখে, সেইটাও তারা কভার করছে। আমাদের পুলিশ যেমন এতদিন রাস্তায় মোবাইল চেক করতো, আরব আমিরাতের পুলিশও এখন রাস্তায় বিদেশিদের মোবাইল চেক করে। তো আমি আমাদের বাংলাদেশিদেরকে আবার বলবো, খুব সাবধান, যেহেতু ভাই আপনি অনেক লাখ লাখ টাকা খরচ করে গেছেন এবং পরিবারের জন্য আপনি ওখান থেকে টাকা পয়সা পাঠান, আপনার মহব্বত আপনার হৃদয়ে রাখেন, ফেসবুক পোস্টটা আপাতত দিয়ে না। আর এদিকে যে মার্কিনীরা তো সমানে প্রতিদিনই বলে যে ইরানের নতুন রাহাবারও অসুস্থ, মারা গেছে। এইটি তো ইরানের যে বর্তমান রাহাবার, উনার যে সামরিক উপদেষ্টা এবং ওই যে উনাদের যে বিপ্লবী বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজাই, উনি গতকাল একটা বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমে, এবং উনি বলছেন যে কোন রকম গুজবে কান দেবেন না, রাহাবার সম্পূর্ণ সুস্থ আছেন। শত্রুরা মূলত উনার অবস্থান ট্র্যাক করার জন্য, যাতে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাই, প্রতিক্রিয়া দেখাইতে গিয়া হয়তো কোনো এটা ভুল করে ফেলবে, তখন তারা তাকে ট্র্যাক করতে পারবে কোথায় আছে। তো এইটা থেকে করার জন্য তারা এটা করে রাখতেছেন। আর এর মধ্যেও কিন্তু এই যে ইসরায়েল পশ্চিম তীর এবং মিশর সীমান্তবর্তী যে ফিলিস্তিনিদের এলাকায়, ওইখানে হামলা অব্যাহত রেখেছে, এবং আপনার সবচেয়ে ডেঞ্জারাস যেটা হলো, আপনি পানি না খেতে পারলে তো মানুষ বাঁচতে পারবে না। সেই কারবালার মতো তারা মিশর সীমান্তবর্তী এলাকার সেই ফিলিস্তিনি এলাকাটায় পানি সরবরাহ অফ করে দিচ্ছে, বা অনেক জায়গায় সীমিত করে দিয়েছে। মানুষজন খুবই প্রবলেমে আছে। আর এই যে নতুন যে আরেকটা ফ্লোটিলা ইউরোপ থেকে, ইটালি থেকে ফিলিস্তিনের এই এলাকাগুলো, মিশর সীমান্তবর্তী এলাকায় সাহায্য নিয়ে আসতেছে, প্রায় 53টার মতো জাহাজ আছে। তারা গতকাল রাতে গ্রিক এলাকায়, গ্রিক সমুদ্র সীমা অবস্থান করেছিল, কিন্তু সেইখানেও ইসরায়েলি আর্মি গিয়ে, নেভি আর্মি, ওরা অভিযান চালিয়েছে এবং সেখান থেকে 60টি জাহাজ বাজেয়াপ্ত করেছে, খাদ্য এবং অন্যান্য সামগ্রী ভর্তি। তারপরেও তারা এগিয়ে আসছে। এগুলো কিন্তু ম্যাক্সিমাম অমুসলিম এসব জাহাজ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিশদ আপনারা জানলেন। আজকে আলোচনার টপিকের বাইরেও অনেক আলোচনা হয়েছে, কারণ আপনারা অনেকে কমেন্টসে জানতে চান, সেটা আতিক ভাই ক্লিয়ার করেছে। আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন সেটা একটু কমেন্টে লিখে পাঠাবেন। আর আপনারা ইদানিং এটা দেখছি, এটা আরো আপনারা বাড়িয়ে দেন, সেটা হচ্ছে কি জানতে চান, কোন বিষয়ে জানতে চান, এটা আরো বেশি বেশি লেখেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী শনিবার আবার আতিক ভাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। লেবাননের সেই প্রধানমন্ত্রীর নামটা রফিক হারিরি। জি জি, খুব জনপ্রিয় নাম, যারা কিন্তু সৌদি আর আমেরিকানরা মিলেই হত্যা করেছে। যাক, এই ধরনের অনেক ইন্টারেস্টিং, কারণ আমাদের হয় কি, আমরা চোখের সামনে যা দেখি, আমরা তো গণমাধ্যমে কাজ করি বলে অনেক কিছু আমাদের কাজের স্বার্থে জানতে হয়, ব্যাকগ্রাউন্ড চেক। কিন্তু আমরা যারা
আমাদের যেটা বাংলাদেশের মানুষরা এরা হচ্ছে নিরীহ, প্লাস হচ্ছে খুব অল্পতে আবেগ আপ্লুত হয়ে যায় এবং চোখের সামনে যা দেখে, এখন তো আবার এআই এর যুগ, আগেও যা দেখে সেটাই বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো, বা যে জানে তার শরণাপন্ন হও। তাই জন্য আগে জানবেন, তারপরে রিয়াক্টটা করবেন। এই বলে আজকে অনুষ্ঠানটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।